আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্ন সংবাদে। আপনাদের সাথেই আছি আমি সালিহা পারভিন সাথী। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরির সব গ্রেডে মেধার ভিত্তিতে 93% আর বাকি 7% কোটার ভিত্তিতে নিয়োগের ব্যবস্থা রেখে আজ জারি হচ্ছে প্রজ্ঞাপন, যা অনতিবিলম্বে কার্যকর হবে। দুপুরে রাজধানীর গুলশানে আইনমন্ত্রী বাসভবনে আইনমন্ত্রী, তথ্য ও সম্প্রচার মন্ত্রীর উপস্থিতিতে এই প্রজ্ঞাপন জারির আনুষ্ঠানিক ঘোষণা দেবেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। এর আগে গেল রাতে কোটা সংস্কার প্রজ্ঞাপনে স্বাক্ষর ও অনুমোদন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোটার 7% মধ্যে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য 5%, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য 1% এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য 1% কোটা রাখা হয়েছে। সারা দেশের চতুর্থ দিনের মতো চলছে অনির্দিষ্টকালের কারফিউ, আর তৃতীয় দিনের মতো চলছে সাধারণ ছুটি। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, রাজধানী ঢাকা ও আশেপাশের জেলায় দুপুর 1টা থেকে বিকেল 5টা পর্যন্ত 4 ঘণ্টা কারফিউ শিথিল থাকবে। রাজধানীর বিভিন্ন স্থানে সিভিল প্রশাসনের অধীনে দায়িত্ব পালন করছেন সেনাবাহিনীর সদস্যরা। গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ নজরদারির পাশাপাশি রাস্তায় তল্লাশি চলছে। বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা মাঠে রয়েছে। কারফিউর আওতামুক্ত রয়েছে জরুরি সেবা, জ্বালানি পরিবহন, ফায়ার সার্ভিস ও গণমাধ্যম। সকাল থেকে জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হয়েছেন অনেকেই। তবে রাজধানীতে শান্ত ও নীরব পরিবেশ বিরাজ করছে। রাজধানী মৎস্য ভবন এলাকা থেকে কারফিউ নিয়ে বিস্তারিত জানাবেন সহকর্মী বিল্লাল হোসেন। আপনাকে জানিয়ে রাখি, দেশ জুড়ে চলা কারফিউর আজকে চতুর্থ দিনে কিন্তু এই মুহূর্তে আছি আমি রাজধানীর যে মৎস্য ভবন এলাকা। এখানকার চিত্র যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে বলা পুরো রাজধানী জুড়ে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী কিন্তু খুবই তৎপর রয়েছেন। আমি মৎস্য ভবন এলাকার দৃশ্য যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, যে এখানে কিন্তু যারাই হচ্ছে এই কারফিউর শিথিল সময় ছাড়া যারা বের হচ্ছে তাদেরকে কিন্তু এখানে সেনাবাহিনীর সদস্যরা জিজ্ঞাসাবাদ করছেন। জিজ্ঞাসাবাদ করে অনেকের কাছে আসলে পরিচয় জানতে চাচ্ছেন। সেটি দেখানোর পরে কিন্তু তারা তাদের যে গন্তব্য সেখানে কিন্তু তাদের যেতে দিচ্ছেন। তো আমরা যারাই এখন বের হচ্ছেন, আমরা কয়েকজনের সাথে আসলে কথা বলে জানার চেষ্টা করছি। বেশিরভাগই বের হচ্ছেন আসলে জরুরি প্রয়োজনে। অনেকে আবার হাসপাতালে যাচ্ছেন, অনেকে আবার হাসপাতালে অনেকের রোগী ভর্তি আছে তাদেরকেও আসলে দেখার জন্য যাচ্ছেন, কেউ আবার জরুরি কাজে যাচ্ছেন। যে বলা যায় যে এই কারফিউর মধ্যেই কিন্তু বিভিন্ন কাজে কিন্তু বের হচ্ছেন তাদের যে জরুরি প্রয়োজন। আর যদি আমি পুরো রাজধানী কিন্তু সকাল থেকে আমরা বেশ কয়েকটি জায়গায় গিয়েছি, সেখানে যদি বলি যে গত 3-4 দিন 2 দিন আগে যে একটি বিভিন্ন জায়গায় যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল, আজকে কিন্তু আমরা সেটি কোথাও কিন্তু সকাল থেকে পর্যন্ত কিন্তু দেখিনি। যদিও পুরোদমে যদি গণপরিবহন না থাকলেও আমরা দেখেছি যে অটোরিকশা, সিএনজি সহ অন্যান্য অনেকেই আবার ব্যক্তিগত কিছু গাড়ি নিয়েও কিন্তু তাদের যে প্রয়োজন সেখানে কিন্তু বের হচ্ছেন। আর কে কী কাজে যাচ্ছেন সেগুলো কিন্তু সেনাবাহিনীর পাশাপাশি আমরা অনেক জায়গায় দেখেছি পুলিশ সদস্যরাও সেই পরিচয়গুলো জানার চেষ্টা করছেন। তারপরে কিন্তু তারা তাদেরকে বিভিন্ন জায়গায় কিন্তু যেতে দিচ্ছেন। এছাড়াও বলে রাখি যে যেই নির্দিষ্ট যে শিথিলের সময়টা কিন্তু যারা জরুরি প্রয়োজন ছাড়া যারা বের হন, তখন শিথিলের সময় কিন্তু অনেকে বের হয়ে কিন্তু তাদের যে জরুরি যে সকল কেনাকাটা আছে সেগুলো কিন্তু তারা করে নিচ্ছেন। তাই এখন পর্যন্ত আমরা যেটা বলতে পারি যে রাজধানীর যেই গুরুত্বপূর্ণ যে সকল পয়েন্টগুলো রয়েছে সেই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু পর্যাপ্ত তৎপর রয়েছে। কোনো প্রকার নাশকতা যাতে না হয় সে বিষয়গুলো খেয়াল করে কিন্তু তারা মাঠে কিন্তু কাজ করছেন। আর এখন পর্যন্ত সকাল থেকে আমরা কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর কিন্তু আমরা পাইনি। বলা যায় যে রাজধানীর জনজীবন এই কারফিউর মধ্যে অনেকটা স্বস্তি ফিরে এসেছে। তো এই ছিল রাজধানীর মৎস্য ভবন থেকে আমার কাছে সর্বশেষ। মৎস্য ভবন এলাকা থেকে জানাচ্ছিলেন সহকর্মী বিল্লাল হোসেন। দর্শক, আমরা এবার জেনে নেব মানিক মিয়া অ্যাভিনিউয়ের পরিস্থিতি। সেখান থেকে কারফিউর সর্বশেষ খবর জানাবেন সহকর্মী এআর বাদল। সাথে এই মুহূর্তে আমি রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে রয়েছি। আপনাকে যদি দেখায়, এখানে সেনাবাহিনী, বিজিবি এবং র্যাব সদস্যরা এখানে ছিলেন এবং এখান থেকেই তাদের যে নির্ধারিত পয়েন্টগুলো রয়েছে সেসব গন্তব্যে তারা যাচ্ছেন তাদের দায়িত্ব পালনের জন্য। আপনি জানেন সারা দেশের মতো রাজধানীতেও কারফিউ চলছে এবং তার জন্যই এই সেনাবাহিনীর টিমগুলো নির্ধারিত গন্তব্যে যাচ্ছে এবং তারা
বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করছেন। আমরা রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরেছি, সেসব জায়গায় দেখেছি যে বিশেষ করে তল্লাশি করা হচ্ছে এবং কাটা তার দিয়ে ব্যারিকেড তৈরি করা হয়েছে বিভিন্ন এলাকায় গুরুত্বপূর্ণ স্থানে। সেসব জায়গায় যারা জরুরি প্রয়োজনে বের হয়েছেন তাদেরকে বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে যে তারা আসলে কোথায় যাচ্ছেন এবং কেন বেরিয়েছেন। আমরা রাজধানীর বিভিন্ন এলাকায় দেখেছি, মোটামুটি বলা চলে যে এক ধরনের শান্ত পরিবেশ থাকলেও শুনশান নীরবতা বিরাজ করছে এবং অপ্রয়োজনীয় আসলে ঘর থেকে মানুষকে বের হতে দেখিনি। বিভিন্ন এলাকার যে জরুরি দোকানগুলো রয়েছে, খাদ্য সামগ্রী এবং ফার্মেসি, সেগুলো খোলা রয়েছে। এর বাইরে আসলে তেমন কোনো দোকান আমরা খোলা দেখতে পাইনি। আজকে যে কারফিউ চলছে এটি চতুর্থ দিন। এই চতুর্থ দিনে সারা দেশেই এই বলবৎ রয়েছে আর্মিদের টহল এবং পাশাপাশি অন্যান্য যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে তাদের এই টহল অব্যাহত রয়েছে। এর মধ্য দিয়েই আসলে জনজীবন যাচ্ছে। আমরা জানতে পারিনি এখনও যে এই কারফিউ কদিন পর্যন্ত চলবে। তো এটি পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত হয়তো অব্যাহত থাকবে, সেরকমটি আমরা এখন পর্যন্ত আভাস পেয়েছি। তো এই ছিল আমার কাছে রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে সর্বশেষ খবর। সাথী, মানিক মিয়া অ্যাভিনিউ থেকে জানাচ্ছিলেন সহকর্মী এআর বাদল। চট্টগ্রামে বেলা 11 থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। এতে গণপরিবহন বন্ধ থাকলেও চলছে পণ্যবাহী ট্রাক। বরিশাল শহরে সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশ টহল দিলেও বেড়েছে মানুষের চলাচল। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে খুলনায়। রাজশাহীতে দুপুর 1টা থেকে বিকেল 5টা, বরিশাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। মানুষের চলাচল ও যানবাহন চলাচল বেড়েছে মেহেরপুরে। এদিকে নির্বাহী আদেশে দিনাজপুর, পটুয়াখালী, নওগাঁ, পঞ্চগড়, শরীয়তপুর, ঝালকাঠিতে সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। ভোলা, বরগুনায় টহল দিচ্ছে নৌবাহিনী, কোস্টগার্ড। নওগাঁ জেলার পরিস্থিতি জানবো সহকর্মী আরিফুল হকের কাছ থেকে। আজ জেলা প্রশাসনের পক্ষ থেকে সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ শিথিল ঘোষণা করা হয়েছে। আপনাদের যদি একটু দেখাতে চাই যে সাধারণ যারা মানুষ রয়েছেন, যারা খেটে খাওয়া মানুষ রয়েছেন, এনারা কিন্তু রাস্তায় তাদের জীবিকা নির্বাহের তাগিদে কিন্তু নেমে পড়েছেন এবং তারা কিন্তু তাদের কর্মক্ষেত্রের যে কাজগুলো সেটি কিন্তু করছেন। সাধারণ মানুষের পক্ষ থেকে তারা দাবি জানিয়েছেন যে কারফিউ চল করলেও আসলে যারা দিনমজুর রয়েছেন তাদের জন্য যেন সরকারের পক্ষ থেকে হোক আর প্রশাসনের পক্ষ থেকে হোক একটু সুব্যবস্থা করা হয়, এর দাবি কিন্তু তারা জানিয়েছেন। আমরা জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি। জেলা প্রশাসক জানিয়েছেন নওগাঁ জেলায় কিন্তু এখন পর্যন্ত 6 প্লাটুন সেনাবাহিনী এবং অতিরিক্ত 3 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর পাশাপাশি রয়েছে র্যাব, পুলিশ সদস্য সহ নানা ধরনের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা 24 ঘন্টায় কিন্তু মনিটরিং করছেন। এছাড়াও আপনাদেরকে জানিয়ে রাখি, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে গতকাল কিন্তু বিএনপির নওগাঁ জেলার সাবেক সভাপতি এবং বর্তমান নওগাঁ পৌরসভার মেয়র নজমুল হক সনি সহ প্রায় 11 জন নেতা কর্মীকে নাশকতা এবং পুলিশের উপর হামলা মামলার দায়ে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। তো এই ছিল নওগাঁ থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। এতক্ষণ নওগাঁর পরিস্থিতি জানাচ্ছিলেন আরিফুল হক। চলমান কারফিউর মধ্যে কক্সবাজার সমুদ্র সৈকতে আটকে পড়া পর্যটকদের বাড়ি ফেরাতে সহযোগিতা করছে বাংলাদেশ সেনাবাহিনী। সকাল থেকে বিভিন্ন সময় 71টি বাসে 5000 পর্যটককে বিশেষ পাস ব্যবহার করে কক্সবাজার থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তের উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হয়। এর আগেও সেনাবাহিনীর তত্ত্বাবধানে গেল দুদিনে জেলা থেকে 9000 পর্যটককে পাঠিয়ে দেওয়া হয় দেশের বিভিন্ন স্থানে। এছাড়াও চলমান কারফিউ বান্দরবান, খাগড়াছড়িতে আটকে পড়া পর্যটকদেরও নিরাপদে বাড়ি ফেরাতে কাজ করছে প্রশাসন। এ বিষয়ে বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে টেলিফোনে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সাইফুর রহিম শাহিন। শাহিন, জানাবেন খাগড়াছড়িতে আটকে পড়া পর্যটকদেরও নিরাপদে বাড়ি ফেরানোর ব্যাপারে আপনার কাছে সর্বশেষ কি কি তথ্য আছে, আর এই মুহূর্তে খাগড়াছড়ির কারফিউ পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? আসলে কক্সবাজারে যে পর্যটকরা আটকে পড়েছিল কারফিউর পর থেকে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে যদিও চেষ্টা করা হয়েছিল, কিন্তু যথাসময়ে তাদের ফিরিয়ে দেওয়া সম্ভব হয়নি। কারফিউ জারির পর নিচ থেকে পর্যটকরা যেভাবে পারে সেভাবে বিমান করে এবং বিভিন্ন মাধ্যমে তারা
কক্সবাজার ত্যাগ করেছে। ইতিমধ্যে কারফিউ জারির পর সেই সময় সেটা আরো বেড়ে যায় এবং তারা বিভিন্নভাবে গেছে এবং গতকালকে এবং গত পরশু জেলা প্রশাসন বিশেষ পাসের মাধ্যমে 9,000 পর্যটককে কক্সবাজার থেকে যেতে সহায়তা করে এবং আজকে সকাল 7টায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে 71টি বাসে করে পর্যটকরা ঢাকা সহ বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে এবং তাদেরকে এই পর্যন্ত প্রায় 20,000 পর্যটক কক্সবাজার ছেড়েছে। আরো বেশ কিছু পর্যটক আটকে পড়ে আছে, তারা বিভিন্নভাবে বিমান এবং অন্যান্যভাবে জেলা প্রশাসন যে আজকে বিশেষ পাস দেওয়া হয়েছে সেটা বহাল থাকবে বলে জেলা প্রশাসক শাহিন ইমরান আমাকে জানিয়েছেন এবং কক্সবাজার মোটামুটি নিরাপদে যে কয়েকদিন পর্যটক আটকে ছিল এবং বিভিন্ন হোটেলে আবাসিক হোটেল যে তারা ছিল সেখানে তাদেরকে যে ভাড়াটা নেওয়া হয়েছিল সেই ভাড়া থেকে অনেকটা ফ্রি করে দেওয়া হয়েছিল এবং তাদেরকে সেবা দিয়ে তাদের কক্সবাজার থেকে তাদেরকে জেলা প্রশাসনের মাধ্যমে সেনাবাহিনীর তত্ত্বাবধানে আজকে সকাল 7টায় পাঠিয়ে দেওয়া হয় এবং সেই পর্যটকদের এই যে যাওয়ার বিষয়টা আরো সামনেও বহাল থাকবে বলে জেলা প্রশাসক আমাকে জানিয়েছেন। তো সাথী কক্সবাজার থেকে এটা হচ্ছে কক্সবাজার পর্যটকদের ছেড়ে যাওয়ার বিষয়ে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। দর্শক, কক্সবাজার থেকে টেলিফোনে সেখানকার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী সাইফুর রহিম শাহিন। অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে কিছুটা স্বস্তির খবর মিলেছে নিত্যপণ্যের বাজারে। সরবরাহ বাড়ায় বাজারে কমেছে সবজি সহ বেশ কিছু পণ্যের দাম। এ বিষয়ে রাজধানীর কারণ বাজার থেকে আরও জানাচ্ছেন সহকর্মী সেলিম মালিক। আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর কাউরান বাজারে। আপনারা জানেন যে চলমান কারফিউর মধ্যে পণ্যের সরবরাহ কিছুটা বিঘ্ন ঘটেছে, তবে এর মধ্যে পণ্যের দাম বেশ খানিকটা বেড়ে গিয়েছিল। তবে পণ্যের সরবরাহ যে পরিমাণ রয়েছে ক্রেতা কিন্তু তার চেয়ে অনেক কম, যার কারণে পণ্যের দামও কিন্তু বেশ খানিকটা কমেছে। বিশেষ করে মরিচের কথা যদি বলি, কাঁচা বাজারে মরিচের দাম গত কয়েকদিন আগেও 400 টাকা পর্যন্ত উঠে গিয়েছিল। সেই মরিচ কিন্তু আজকের বাজারে বিক্রি হচ্ছে 200 টাকায়। এবং শুধু তাই নয়, এখানে আপনারা যে কাঁচা সবজিগুলো দেখছেন এগুলোর দামও কিন্তু বেশ খানিকটা কমেছে। এবং সেই দামটা কি পরিমাণ কমেছে আমি একজন ব্যবসায়ীর কাছে জানার চেষ্টা করব। আপনি বলবেন যে এই যে গত কয়েকদিনে যে পণ্যের দাম অনেকখানি বেড়ে গিয়েছিল সেটা এখন কি পরিমাণ কমেছে? 2 দিন আগে টমেটো ছিলাম 300 টাকা, আজকে 200 টাকা 180 টাকা বিক্রি করতেছি। শসা পেঁপে আসছিল 70 টাকা 60 টাকা, আজ পেঁপে 40 টাকা কেজি আছে। করলা আসছিল 200 টাকা কেজি, আজ করলা 100 টাকা 80 টাকা কেজি। উস্তা ছিল 160, উস্তা আজকে 80 টাকা কেজি বিক্রি করতেছি। কারকল আসছিল 100 টাকা, আজ কারকল 50 টাকা 60 টাকা বিক্রি করতেছি। ভেন্ডি আসছিল 80 টাকা 100 টাকা, আজ ভেন্ডি 40 টাকা 50 টাকা কেজি। এই দামটা কমার কারণটা কি? এই দামটা কমার কারণ আমি 3 দিন তো কারণ বাজার মাল ঢুকতে পারে না। গতকালকে রাত্রে প্রচুর মাল ঢুকছে, মানে এত মাল ঢুকছে মানে ধারণার বাইরে। এই মাল আমদানির কারণে দাম কমে গেছে। তার মানে পণ্যের সরবরাহ কিন্তু বেশ খানিকটা বেড়েছে গতকাল থেকে। এর মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মাছের দামও কিন্তু বেশ খানিকটা কমেছে। গত কয়েকদিন আগে যে ইলিশ বিক্রি হতো 1800 থেকে 2000 টাকায়, সেটা কিন্তু আজকে বিক্রি হচ্ছে 1500 থেকে 1400 টাকার মধ্যে। কিন্তু বেশ খানিকটা বেড়েছে আবার কিছু পণ্যের দাম, যেমন ব্রয়লার মুরগি কিন্তু দাম 20 টাকা বেড়েছে গত কয়েকদিনে। 170 টাকার ব্রয়লার মুরগি এখন এই সপ্তাহে বিক্রি হচ্ছে 190 টাকা কেজি দরে। তবে সোনালিকা মুরগি আগের দরে বিক্রি হচ্ছে 280 থেকে 290 টাকা কেজি দরে। মাংসের দামও কিন্তু স্থিতিশীল রয়েছে। 1 কেজি গরুর মাংস এই সপ্তাহে পাওয়া যাচ্ছে 750 টাকা কেজি দরে। এছাড়া কিছু পণ্যের দাম আবার বেড়েছে। আপনার দেশি পেঁয়াজ সেটি কিন্তু 10 টাকা বেড়ে 120 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। রসুনের দামও কিছুটা বেড়েছে, 10 টাকা বেড়েছে, সেটি এখন 200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে অন্যান্য যে পণ্য রয়েছে সেগুলো মোটামুটি স্বাভাবিক দরে রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে এই কারণ বাজার থেকে বাজার দরে খবর। কারণ বাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী সেলিম মালিক। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। চলমান ইউক্রেন রাশিয়া যুদ্ধে ইউক্রেনের 2টি গ্রাম দখল করেছে রাশিয়া। স্থানীয় সময় রোববার ইউক্রেনের পূর্ব লুগানস্ক অঞ্চল ও উত্তর পূর্ব খার্কিভ অঞ্চলে গ্রাম দুটি দখলে নেয় রুশ বাহিনী। বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। এদিকে রোববারের হামলায় দেশ দুটির অন্তত 5 নাগরিক নিহত হয়েছে বলে জানায় রাশিয়া ও ইউক্রেন। এর মধ্যে ইউক্রেনের মস্কো নিয়ন্ত্রিত অঞ্চলে নিহত হয়েছে 4 জন। অন্যদিকে ক্রেমলিন নিয়ন্ত্রিত দক্ষিণ খেরসন অঞ্চলে ইউক্রেন সেনার হামলায় এক নারীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে রাশিয়া। খেলার খবর। আর মাত্র 2 দিন পর পর্দা উঠছে বিশ্বের জনপ্রিয় ক্রীড়া আসর অলিম্পিক গেমসের। ফ্রান্সের প্যারিসে আয়োজিত এবারে আসরে 32টি ডিসিপ্লিনে 329টি ইভেন্টে লড়বে প্রায় 11,000 অ্যাথলেট।
আগামী শুক্রবার উদ্বোধন হবে এবারের প্যারিস অলিম্পিক আসর, যেখানে টোকিও অলিম্পিকের চেয়ে 6,650 কোটি টাকা বেড়ে এবারে অলিম্পিকের সার্বিক খরচ দাঁড়িয়েছে 60,000 কোটি টাকায়। প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে নিরাপত্তায় থাকবে 45,000 পুলিশ, তাই এবারের বাজেটে বড় একটা অঙ্ক খরচ হবে নিরাপত্তার জন্য। মধ্যাহ্নের সংবাদ এই পর্যন্ত। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। দুপুরের সংবাদ 2:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।